বাংলাদেশের সংসদ কিন্তু একটা বিরাট পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে। জুলাই সনদের ওপর ভিত্তি করে ২০২৬ সাল থেকে দেশের চালু হতে যাচ্ছে একেবারে নতুন একটা দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনটা কি আসলেই গণতন্ত্রকে আরও মজবুত করবে, নাকি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? আসুন এই নতুন অধ্যায়ের ভিতরে একটু ঢুকে দেখা যাক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দশকের পর দশক ধরে আমরা যে একক কক্ষের সংসদ দেখে এসেছি, সেটা এখন দুই ভাগে ভাগ হতে যাচ্ছে। আর এর প্রভাব কিন্তু শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকবে না। এটা দেশের আইন বানানোর প্রক্রিয়া আর ক্ষমতার ভারসাম্য, এ পুরো ব্যাপারটার চেহারাটাই নতুন করে গড়ে দেবে। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ, এগুলোর আসল গঠনটা কেমন হবে, কাজই বা কী হবে? আর সবথেকে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, এটা কি গণতন্ত্রের জন্য একটা বড় পদক্ষেপ, নাকি উল্টো নতুন কোনো জটিলতা তৈরি করবে? চলুন উত্তর খোঁজার জন্য আগের কাঠামোটা একটু বুঝে নিই। এই নতুন সিস্টেমে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারটা কিন্তু বেশ পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে। দেখুন, নিম্নকক্ষটা হলো আমাদের সবার পরিচিত জাতীয় সংসদ। মানে এখানে সরাসরি জনগণের ভোটে প্রতিনিধিরা আসবেন, আর দেশের টাকা পয়সা, বাজেট, এই সব কিছুর পুরো নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। অন্যদিকে ১০০ জনকে নিয়ে বানানো হচ্ছে একটা নতুন উচ্চকক্ষ। তাদের মূল কাজটা কি? তাদের কাজ হলো নিম্নকক্ষ থেকে আসা আইনগুলোকে আরেকবার ভালো করে খতিয়ে দেখা। ক্ষমতার এই ভাগাভাগিটাই কিন্তু পুরো সিস্টেমটার মূল ভিত্তি। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে এই বাড়তি একটা পর্যালোচনার স্তর দরকারটা কি? এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কি? এর মূল কারণটা হলো একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম তৈরি করা। সহজ করে বললে এটা অনেকটা দ্বিতীয় একজোড়া চোখের মতো কাজ করবে। ধরুন, নিম্নকক্ষ খুব তাড়াহুড়ো করে একটা আইন পাস করে দিল। উচ্চকক্ষের কাজ হবে ঠিক সেই মুহূর্তে সেটাকে থামিয়ে এর ভালো মন্দ সব দিক বিচার বিশ্লেষণ করা। এতে করে কি হবে? তাড়াহুড়োর বশে বা শুধু গায়ের জোরে কোনো ভুল আইন পাস হয়ে যাওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে। আর এই পুরো সিস্টেমটা চালু করার জন্য কিন্তু একেবারে একটা টাইট ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। নতুন নিম্নকক্ষের প্রথম অধিবেশন বসার ঠিক ২১০ দিনের মধ্যে এই উচ্চকক্ষটা বানিয়ে ফেলতেই হবে। বুঝতেই পারছেন, এটা পুরো প্রক্রিয়ার ওপর একটা বিরাট চাপ তৈরি করবে। কিন্তু এখানেই আসছে আসল টুইস্ট। এই সিস্টেমের ডিজাইন নিয়ে বেঁধেছে সবচেয়ে বড় বিতর্কটা। আর বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে উচ্চকক্ষের ওই ১০০টা সিট। কিভাবে এই সিটগুলো ভাগ করা হবে? তো এখানে দুটো প্রস্তাব সামনে এসেছে। প্রথমটা হলো পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি। জুলাই সনদ আর সংস্কার কমিশন কিন্তু এটাই সাপোর্ট করছে। ব্যাপারটা খুবই সোজা। কোনো দল যদি সারা দেশে ৩৫% ভোট পায়, তাহলে তারা উচ্চকক্ষের ৩৫টা সিট পাবে। একদম সিম্পল হিসাব, মানে প্রত্যেকটা ভোটের দাম আছে। আর অন্যদিকে বিজয়ী দল বিএনপির প্রস্তাবটা আবার অন্যরকম। তারা বলছে ভোটের পার্সেন্টেজের ওপর ভিত্তি করে নয়, বরং নিম্নকক্ষে কে কতগুলো সিট জিতেছে সেই অনুপাতে উচ্চকক্ষের সিট ভাগ হবে। এই দুটো প্রস্তাবের মধ্যে ফলাফলে যে কি আকাশ-পাতাল তফাৎ হতে পারে, সেটা বুঝতে গেলে আমাদের রিসেন্ট নির্বাচনের রেজাল্টের দিকে একটু তাকাতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলটা একবার দেখুন। বিএনপি পেয়েছে ৫৪% ভোট, আর জামায়াতে ইসলামী পেয়েছে ৪০% ভোট। তার মানে কি? দেশের একটা বিরাট অংশের মানুষ কিন্তু বিরোধী দলকে ভোট দিয়েছে, যদিও সরকার তারা ঘটে পারেনি। এখন যদি পিআর পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে উচ্চকক্ষে সিট ভাগাভাগিটা হবে একদম ভোটের পার্সেন্টেজের আয়নার মতো। মানে বিএনপি পাবে ৫৪টা সিট আর জামায়াত পাবে ৪০টা। এতে করে উচ্চকক্ষে বিরোধী দলের একটা বেশ শক্ত অবস্থান তৈরি হবে, তাই না? কিন্তু যদি বিএনপির প্রস্তাবে যাওয়া হয়, মানে জিতা সিটের অনুপাতে ভাগ হয়, তাহলে পুরো ছবিটাই কিন্তু পাল্টে যাচ্ছে। তখন বিএনপি একাই পেয়ে যাবে ৭০টা সিট, আর জামায়াতের সিট সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ২২-এ। দেখতেই পাচ্ছেন দুই পদ্ধতির ফলাফলের মধ্যে ব্যবধানটা কত বিশাল। আর এর প্রভাব কিন্তু অনেক দালেকো। দেখুন, নিম্নকক্ষে তো বিএনপির এমনিতেই ২/৩ মেজরিটি আছে। এখন তাদের প্রস্তাবটা যদি পাস হয়ে যায়, তাহলে উচ্চকক্ষেও তারা খুব সহজেই মেজরিটি পেয়ে যাবে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো উচ্চকক্ষ তখন আর নিম্নকক্ষের অন্য সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় থাকবে না। এমনকি সংবিধান বদলে ফেলার মতো বড় সিদ্ধান্ত নিতেও সরকারের সামনে আর কোনো বাধা থাকবে না।
এতে করে চেক অ্যান্ড ব্যালেন্স আনার যে মূল উদ্দেশ্যটাই ছিল সেটাই তো আর থাকছে না। এই সিট ভাগাভাগির বিতর্ক তো আছেই, কিন্তু এর বাইরেও পুরো সিস্টেমটা নিয়ে আরও কিছু সিরিয়াস প্রশ্ন উঠছে। এই সিস্টেমের কিন্তু কিছু বাস্তব ঝুঁকিও আছে, যেমন নতুন ১০০ জন এমপির খরচাপাতি তো রাষ্ট্রীয় কোষাগারের ওপর একটা চাপ ফেলবেই। আবার দুটো কক্ষ হওয়ায় আইন পাশ হতেও হয়তো বেশি সময় লাগবে। কিন্তু সবচেয়ে বড় যে আশঙ্কাটা করা হচ্ছে সেটা হলো এই উচ্চ কক্ষ কি শেষ পর্যন্ত নির্বাচনে হেরে যাওয়া নেতাদের জন্য একটা ব্যাকডোর বা পুনরাবাসন কেন্দ্র হয়ে দাঁড়াবে। একটা বাস্তব উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচনে হেরে গিয়েছিলেন, কিন্তু পিআর সিস্টেমে তার দল যেহেতু সারা দেশে কিছু ভোট পেয়েছে, সেটার জোরে তিনি হেরে যাওয়ার পরেও উচ্চ কক্ষের এমপি হয়ে সংসদে ফিরে আসতে পারেন। ভাবুন একবার, জনগণ যাকে সরাসরি ভোটে প্রত্যাখ্যান করল, তিনি আবার আইন প্রণেতা হয়ে ফিরে আসছেন। এটা তো গণতন্ত্রের মূল ধারণারই বিরোধী। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, বাংলাদেশের এই যে নতুন সংসদীয় পরীক্ষা-নিরীক্ষা, এটা কি আসলেই ক্ষমতার ভারসাম্য আনার একটা সত্যিকারের উপায় হবে, নাকি এটা দিন শেষে ক্ষমতাসীন দলের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার একটা নতুন কৌশল হয়ে দাঁড়াবে? এর উত্তর তো সময়ই বলে দেবে, আর আমরা সবাই সেই উত্তরেরই অপেক্ষায় থাকব।